আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকট্রিক্যাল ডিজাইন ফর সাবস্টেশন এন্ড বিল্ডিং সার্ভিস এর একটা ওভারঅল ভিউ আমি আজকের এই ক্লাসে দেওয়ার চেষ্টা করব, যেটা একটা ডেমো ক্লাস হিসেবে আপনারা ধরে নিতে পারেন যে আমাদের কমপ্লিট কোর্সে আসলে কি কি থাকবে সে সম্পর্কে আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। প্রথমে যেহেতু এটা আমাদের বিল্ডিং সার্ভিস, বিল্ডিং সার্ভিসে আমরা আমাদের যে বিএনবিসি সেই বিএনবিসি কোড অনুযায়ী আমরা যে সিঙ্গেল পেজ লাইনের জন্য 230 ভোল্ট এবং 3 পেজের জন্য 400 ভোল্ট ইউজ করি, এবং সেটা সর্বোচ্চ সিঙ্গেল পেজের ক্ষেত্রে 240 ভোল্ট এবং 3 পেজের ক্ষেত্রে 415 ভোল্ট হইতে পারে। এখন এখানে এই যে 234 ভোল্ট এবং 400 ভোল্ট বা এ কি নামে পরিচিত, এটা সাধারণত এই যে এখানে লিখছে নমিনাল ভোল্টেজ। সাধারণত আমরা যে ভোল্টেজটা ব্যবহার করি, ওকে, আমরা যে ভোল্টেজটা ব্যবহার করি সেই ভোল্টেজটাকে নমিনাল ভোল্টেজ নামে পরিচিত। যেমন 230 ভোল্ট কেউ যদি বলে, তাহলে এটা হলো, কেউ যদি বলে যে আমাদের দেশের সিঙ্গেল পেজের নমিনাল ভোল্টেজ কত, তাহলে সেটা হবে 230 ভোল্ট। এবং 3 পেজের ক্ষেত্রে সেটা হবে 400 ভোল্ট। এটা হলো কি নমিনাল ভোল্টেজ, যেটা আমরা ইউজ করি। বাট কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে রেটেড ভোল্টেজ কত সিঙ্গেল পেজে, রেটেড ভোল্টেজটা হলো হাইয়েস্ট ভোল্টেজ। এটা হলো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 240 ভোল্ট এবং 3 পেজের ক্ষেত্রে 415 ভোল্ট, অর্থাৎ এর বেশি হওয়া যাবে না। ওকে, এটা হলো আমাদের বাসাবাড়ির ভোল্টেজের লেভেল, এবং এই দুইটার মধ্যে পার্থক্য, একটা হলো নমিনাল ভোল্টেজ আর একটা হলো রেটেড ভোল্টেজ। নমিনাল ভোল্টেজটা হলো এটা আমরা ইউজ করি আমাদের অ্যাপ্লায়েন্স গুলো, আমাদের ইকুইপমেন্ট গুলো যেটার সাথে ম্যাচ, সচরাচর ইউজ করি। হ্যাঁ, তবে আমাদের অ্যাপ্লায়েন্স গুলো ওই রেটেড ভোল্টেজ পর্যন্ত সীমা টলারেবল থাকে আর কি। ওকে, যাই হোক, মূল বিষয়টা হলো এখান থেকে যে আমরা 230 ভোল্ট এবং 400 ভোল্ট এই দুইটা, এই ভোল্টেজ গুলো হলো নমিনাল ভোল্টেজ, আর 415 ভোল্ট বা 240 ভোল্ট এগুলো হলো রেটেড ভোল্টেজ। এখন এই ভোল্টেজ গুলো আমরা কিভাবে পাই বা কিভাবে পাবো, আমি পাওয়ার সোর্স এটা সহজ ভাষায় আমরা বলে দিতে পারি যে আমরা একটা 11 কেবি গ্রিড থেকে 11 কেবি লাইন নিয়ে একটা সাবস্টেশনের মাধ্যমে ভোল্টেজ গুলো পেতে পারি। কিন্তু আমি আসলে আমাদের ওভারঅল পাওয়ার সিস্টেম সম্পর্কে, অর্থাৎ জেনারেশন থেকে এই পর্যন্ত আসতে কি কি স্টেপ বা কি কি ফলো করতে হয় সে সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা একটা ডেমো ক্লাস, আমি একে বিস্তারিত আলোচনা করা হবে না, জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তবে হ্যাঁ, আপনারা যাতে বুঝতে পারেন একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হবে আর কি। ওকে, আমরা যদি প্রথমে একটা ডেমো ক্লাস নিয়ে আলোচনা করি, তাহলে আমরা আমাদের যে সাইট গুলো আছে সেই সাইট গুলোতে আমরা আমাদের যে পাওয়ার প্লান্ট, এই যে এখানে দেখেন জেনারেটর, ওকে, এখানে দেখেন জেনারেটর, পাওয়ার প্লান্ট, ওকে, পাওয়ার প্লান্ট, এই যে এটা হলো ডিজি মানে ডিজেল জেনারেটর। ডিজেল জেনারেটর 20.683 মেগাওয়াট, অর্থাৎ এই ডিজেল জেনারেটরটা এত মেগাওয়াট ইলেকট্রিসিটি রেজ জেনারেট করবে, এবং সেটার ভোল্টেজ রেটিং হলো 11 কেবি এবং 3 পেজ, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, পাওয়ার ফ্যাক্টর 0.8। ওকে, সো আমাদের এই পাওয়ার প্ল্যান্টে যে পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে আলোচনা করতেছে, সেই পাওয়ার প্ল্যান্ট 11 কেবি ভোল্টেজ জেনারেট করে 3 পেজে। ওকে, তারপর সেই 11 কেবি ভোল্টেজটা একটা 11 কেবি গ্রিডে যায়। একই রকম ভাবে এখানে জেনারেটর নাম্বার 6, একই রকম ভাবে জেনারেটর নাম্বার 5। ওকে, জেনারেটর নাম্বার 5, এখানে আরো অনেক ইকুইপমেন্ট আছে, সার্কিট ব্রেকার হইয়া বা প্রোটেকশন ইকুইপমেন্ট, অনেক ইকুইপমেন্ট থাকে। জাস্ট আমি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছি। ওকে, জেনারেটর নাম্বার 5। তারপর যদি আসি এদিকে জেনারেটর নাম্বার 4, বিভিন্ন সাইজ, 20 MVA, জেনারেটর নাম্বার 3, জেনারেটর নাম্বার 2, জেনারেটর নাম্বার 2, এটা হলো স্টিম টারবাইন। ওকে, এটা হলো স্টিম টারবাইন জেনারেটর। তারপর আবার এখানে এটা হলো ডিজেল জেনারেটর, এটা হলো স্টিম টারবাইন। এভাবে আমরা 11 কেবির বিভিন্ন জেনারেটরের মাধ্যমে 20 MVA বা ছোট ছোট জেনারেটরের মাধ্যমে
আমাদের যে জেনারেটর নাম্বার ওয়ান ভোল্টেজ জেনারেট করি, ইলেকট্রিসিটি জেনারেট করি। তারপর সেই ইলেকট্রিসিটিটা আমরা কি করি, আমরা 11 কেবি গ্রিডে পাঠাই। এটা হলো 11 কেবি গ্রিড। এই যে দেখেন এখানে লেখা আছে 11 কেবি, 4,000 এম্পিয়ার, 50 কিলো এম্পিয়ার। এগুলো নিয়ে আমরা যখন বিস্তারিত সাবস্টেশন নিয়ে আলোচনা করব তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু এটুকু নিয়ে আলোচনা করব যে আমরা যে ইলেকট্রিসিটিটা জেনারেট করি, জেনারেট করার পর সেই ইলেকট্রিসিটিটা 11 কেবি একটা গ্রিডে পাঠাই। 11 কেবি একটা গ্রিডে পাঠাই। তারপর সেই 11 কেবি গ্রিড থেকে আমরা কিন্তু ইচ্ছা করলে সারা দেশেই 11 কেবি হিসাবে ট্রান্সমিট করতে পারি। কিন্তু 11 কেবি গ্রিডের ক্ষেত্রে আমরা যদি ট্রান্সমিট করি, তাহলে আমাদের 11 কেবিতে যেহেতু আপনারা তো জানেন একটা জিনিস, ভোল্টেজের যে 11 কেবি ফর্মুলা, ভোল্টেজ যদি কম হয় তাহলে কারেন্ট বেশি হয়, টোটাল পাওয়ার সেম। সো আমাদের লস অনেক বেশি হয়, সেজন্য আমরা কি করি, স্টেপ আপ করি। স্টেপ আপ করে হাই ভোল্টেজে ট্রান্সমিট করি। এর জন্য আমরা এই যে দেখেন এখানে একটা স্টেপ আপ ট্রান্সফরমার টু 11 কেবি লাইন, 11 কেবি ভোল্টেজটাকে আমরা কি করলাম, এখান থেকে একটা স্টেপ আপ ট্রান্সফরমারে পাঠিয়ে দিলাম। টু স্টেপ আপ ট্রান্সফরমার ওয়ান। ওকে, স্টেপ আপ ট্রান্সফরমার ওয়ান। তারপর হলো এখানে স্টেপ আপ ট্রান্সফরমার ওয়ান, স্টেপ আপ ট্রান্সফরমার টু, স্টেপ আপ ট্রান্সফরমার টু এবং স্টেপ আপ ট্রান্সফরমার থ্রিতে পাঠিয়ে দিলাম তিনটা। আমার জেনারেশন ক্ষেত্রে ছিল 6টা জেনারেটর এবং একটা স্টিম টারবাইন। বাট এখানে ওকে, মাধ্যমে জেনারেটরের মাধ্যমে জেনারেট করে সেই ইলেকট্রিসিটিটা আমরা তিনটা স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে কি করব, সেটা আমরা পরের স্লাইডে আসতেছি। ওকে, এখানে যদি আমরা আসি তাহলে আমরা যেটা দেখি, এই যে দেখেন, টু 132 কেবি বাস বার, সরি, একটু যদি ছোট করে নিই, হ্যাঁ। এই যে দেখেন ফ্রম 11 কেবি সুইচ গিয়ার, মানে 11 কেবি সুইচ গিয়ার মানে ওই 11 কেবি বাস বার থেকে কানেকশনটা আসছে এখানে। হ্যাঁ, একটা পেজে হয় নাই তো, সেই দুইটা পেজে নিয়ে আসছে এখানে। এই যে এখানে 11 কেবি লাইটনিং এর স্টার লাইক দিস। ওকে, রেফার শিট মানে যে এখন আবার বলছে রেফার শিট 1 of 02। ওকে, ট্রাফো 3 নাম্বার, ওই যে তিনটা ট্রান্সফরমার ছিল, তিনটা ট্রান্সফরমার আসছে 11 কেবি। এই যে এই লাইনটা হলো 11 কেবি লাইন, 11 কেবি লাইনটা এসে একটা ট্রান্সফরমারের সাথে কানেক্টেড হয়েছে। এই ট্রান্সফরমারটাকে বলা হয় অটো ট্রান্সফরমার। কেন এটাকে অটো ট্রান্সফরমার বলা হয়, এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ওই যে আমার কোর্সে যে ট্রান্সফরমারের যে একটা ডেডিকেটেড ক্লাস আছে, ওই ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এটাকে অটো ট্রান্সফরমার বলা হয়। ওকে, এই ট্রান্সফরমারটার নাম হলো অটো ট্রান্সফরমার বলে। তাহলে ওখান থেকে 11 কেবি থেকে তিনটা ট্রান্সফরমারে গেছে। এই যে এখানে হচ্ছে একটা ট্রান্সফরমার, একই রকম ভাবে এই যে এখানে ট্রান্সফরমার টু, এই যে এখানে একটা অটো ট্রান্সফরমার। ওকে, সো এখানে কি করতেছে, আমরা 11 কেবি লাইনটাকে স্টেপ আপ করতেছি। স্টেপ আপ করে কত করতেছি, 132। এই যে দেখেন এখানে ট্রান্সফরমারের ভোল্টেজ লেভেল 132/11 কেবি। এখানে দেখেন আবার দুইটা ভোল্টেজ দেওয়া আছে, দুইটা এমভিএ দেওয়া আছে, ট্রান্সফরমারের রেটিং 45/55। এটার মানে হলো আমাদের এই ট্রান্সফরমারটা যদি ন্যাচারাল কুলিং সিস্টেম ইউজ করি, তাহলে ট্রান্সফরমারটা 45 MVA পর্যন্ত সাপোর্ট দিবে। আর আমরা যদি এটা ফোর্স এনএফ ন্যাচারাল অয়েল ফোর্স ইয়ার অর্থাৎ ফোর্স কুলিং সিস্টেম ইউজ করি, তাহলে ট্রান্সফরমারের ক্যাপাসিটি বেড়ে যায়। কারণ অয়েল অনেক সময় গরম হয়ে যায়। আহ, হ্যাঁ, বাতাসে সেই ট্রান্সফরমারের কারণে ক্যাপাসিটি অনেক বেড়ে যায় আর কি। তো এগুলো বিস্তারিত আলোচনা করলে ওই পরবর্তী সাবস্টেশনের ক্লাসগুলোতে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, এখানে শুধু দেখাচ্ছি আমরা 11 কেবি ভোল্টেজটাকে 132 কেবিতে আমরা স্টেপ আপ করি, কারণ 132 কেবিতে স্টেপ আপ করলে ভোল্টেজে কারেন্টের লেভেলটা কমে আসে, কারেন্টের ভ্যালুটা কমে আসলে আমাদের ট্রান্সমিশন লাইনে লস কম হয়। ওকে, একই রকম ভাবে এই যে দেখেন এখানে আরেকটা স্টেপ ওয়ান ট্রান্সফরমার, এটা আসছে স্টেপ ওয়ান ট্রান্সফরমার, এটা 55/65, 132/11 কেবি। অর্থাৎ 11 কেবি হলো থেকে আমরা এটাকে
132 কেবিতে, অর্থাৎ এইচবি সাইড হলো 132 কেবি, আর এলবি সাইড হলো 11 কেবি, এবং এটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার। ওকে। সো তাহলে কি এই পাশে 11 কেবি, এই পাশে 132 কেবি, এগুলোকে আমরা কি করি, এগুলোকে আমরা এই যে 132 কেবি, এই যে দেখেন এখানে লেখা 132 কেবি, 1250 এম্পিয়ার বা 40 কিলো এম্পিয়ার ফর 1 সেকেন্ড, এটা হলো বাস বারের একটা রেটিং। ওকে, 132 কেবি, এই বাস বারের ভোল্টেজটা হলো 132 কেবি। ওকে, এখানে আমরা নিয়ে আসলাম। ওকে, তিনটা ট্রান্সফরমার থেকেই, এই যে দেখেন তিনটা ট্রান্সফরমার থেকে আরো কিছু বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ডিসকানেক্টর এগুলো ইউজ হয়। এগুলো আমরা বিস্তারিত পরবর্তী লেকচারে আলোচনা করব, পরবর্তী লেকচার বলতে পরের কোর্সে, মানে সংশ্লিষ্ট কোর্সে আলোচনা করব। ওকে, তো আমরা এই পর্যন্ত শিখলাম 11 কেবি থেকে আমরা 132 পর্যন্ত ট্রান্সফার করলাম। তারপর এটা হলো 132 কেবি বাস, এই 132 কেবি বাস থেকে আমরা আরো দুইটা বাসে নিয়ে আসলাম, যেখানে দুইটা বাসে যে দেখেন এখানে বলা হচ্ছে বাস 1 এবং বাস 2। অর্থাৎ এটাকে আবার অনেক সময় মেইন এবং রিজার্ভ বাসও বলে। ওকে, মেইন এবং রিজার্ভ বাসও বলে। অর্থাৎ একটা বাসে যদি প্রবলেম হয় তাহলে আর একটা বাসে আমরা ট্রান্সফার করে কাজ করতে পারি। ওকে, এগুলো 132 কেবি, 4 কিলো এম্পিয়ার। বাট এখানে এম্পিয়ার রেটিংটা দেখেন 4000 হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ হলো এখানে রেটিংটা একটু বেশি দেওয়া হয়েছে এই কারণেই, যাতে টেকসই অনেক বেশি হয়। সাধারণত এটা যেহেতু 2000 এম্পিয়ার দেওয়া হয়েছে, এটাও 2000 এম্পিয়ার দিতে পারতো, আর এটা 1250 এম্পিয়ার দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা যারা ডিজাইনার ডিজাইন করছে, আমরা যখন ডিজাইন করব, ক্লাস করব, তখন আমরা বিস্তারিত ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করব। আরেকটা বিষয়, এখানে দেখেন ইএসিএসআর কন্ডাক্টর, অর্থাৎ এখানে বাসবার হিসেবে কন্ডাক্টর ইউজ করা হয়েছে। ওকে, আমরা যারা ইউকে তে কাজ করি, ইউকে তে ওই কন্ডাক্টরকে আমরা বাসবার ইউজ করি না, আমরা সাধারণত অ্যালুমিনিয়াম টিউব কে বাসবার হিসাবে ইউজ করি। এখন আমাদের দেশেও মনে হয় অধিকাংশ ক্ষেত্রে অ্যালুমিনিয়াম টিউবই বাসবার হিসাবে ইউজ হয়, কন্ডাক্টর সম্ভবত খুবই কম ইউজ হয়। ওকে, তো এইখান থেকে আবার কি হয়, এই যে এখান থেকে দেখেন আবার ওই বিভিন্ন সার্কিটে ট্রান্সফার হয়ে গেছে। ওকে, এই 132 কেবি লাইন বিভিন্ন ফিডারের দিকে চলে গেছে। এটা কোথায় গেছে এটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে, এটা একটা কনফিডেন্সিয়াল ইস্যু হতে পারে। সার্কিট 1, মনে করেন এটা চলে গেছে রাজশাহী। এই ট্রান্সফরমার, এইটা যেখানে ট্রান্সফরমারটা আছে, একটা লাইন চলে গেছে রাজশাহীতে। ওকে, তারপর মনে করেন এখানে, সরি, এখানে উপরের দিকে যাওয়া লাগবে, ওই যে আরেকটা ফিডার, এটা হলো সার্কিট 2। এই সার্কিট 2টা মনে করেন চলে গেছে দিনাজপুর। ওকে, দিনাজপুরের দিকে 132 কেবি সার্কিট। তারপরে এখানে যে সার্কিট 2, এটা চলে গেছে আরেক জায়গায়, এই বিভিন্ন রকম এরকম সার্কিট গুলো বিভিন্ন দিকে সরাই গেছে 132। তার মানে আমরা জেনারেট করলাম 11 কেবি, সেই 11 কেবিটাকে আমরা একটা বাস বারে নিলাম, নিয়ে ওই একটা বাস বার থেকে তিনটা ট্রান্সফরমারের মাধ্যমে, এটা নির্ভর করে সাবস্টেশনের সাইজ বা পাওয়ার প্ল্যান্টের সাইজের উপরে আর কি। তিনটা ট্রান্সফরমার হইতে পারে, দুইটা হইতে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, এটা নির্ভর করে বিভিন্ন ক্যাপাসিটির উপরে। ওকে, যাই হোক, তো এখান থেকে আমরা যেটা শিখলাম, আমরা ইলেকট্রিসিটি জেনারেট করলাম 11 কেবিতে। 11 কেবিতে কোনো এক জায়গায়, মানে কোনো এক রিমোট এরিয়াতে জেনারেট করলাম, জেনারেট করার পরে সেটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার মাধ্যমে 132 কেবিতে নিয়ে একটা ফিডারে, একটা বাস সেকশনে নিলাম। ওকে, তারপর ওই একটা বাস সেকশন থেকে রিমোট এবং মেইন বাস বারের মাধ্যমে বিভিন্ন ফিডারে ডিস্ট্রিবিউট করে দিলাম, ডিস্ট্রিবিউট করে এটাকে আমরা বিভিন্ন দিকে পাঠিয়ে দিলাম। কি হিসেবে পাঠিয়ে দিলাম? 132 কেবি, অনেক সময় 220 হয়। ওকে, অনেক সময় 120, রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, তাহলে আমরা এটুকু শিখলাম যে আমরা 132 তে, আমরা 132 গ্রিডে আমরা রাজশাহীতে পাঠাইলাম, বা রংপুরে বা দিনাজপুরে বা চট্টগ্রামে বা কুমিল্লা কোনো এক জায়গায় পাঠাইলাম। তারপর কি হয়, তারপর এই যে দেখেন এই সার্কিটটাতে যদি আমরা দেখি, এই সার্কিটটা হলো ফ্রম 132/33 কেবি রিসিভিং গ্রিড সাবস্টেশন। অর্থাৎ ওই যে আমরা 132 কেবি পাঠাইছি, এই 132 কেবিটা তো মনে করেন কুমিল্লা বা রাজশাহী বা রংপুর কোনো এক জায়গায় গেছে, যা কি হয়েছে,
ওইখানে আবার এই 132 কেবিটাকে আমি 33 কেবিতে স্টেপ ডাউন করছি। 32 কেবিতে স্টেপ ডাউন করছি, কেন স্টেপ ডাউন করছি? কারণ হলো যে আমার তো বাসা বাড়ির ইউজের জন্য নমিনাল ভোল্টেজ হলো 400 ভোল্ট বা 220 ভোল্ট। আমি যে বাসা বাড়িতে ইউজ করব সেটাকে তো তাহলে আমাকে স্টেপ ডাউন করে কিছু কমাইতে হবে। ওকে। আচ্ছা, এখন আমার এখানে যে দেখলেন যে মেগাওয়াট, ওকে, এই মেগাওয়াটের যে ইলেকট্রিসিটি সেটা তো আর কয়েকটা বাসা ইউজ হবে না। সেজন্য আমরা প্রথমে কি করি, 33 কেবি একটা আরেকটা গ্রিড তৈরি করি। প্রথমে তো মনে করেন রাজশাহী থেকে রংপুরে বা কুমিল্লা থেকে নোয়াখালীতে 132 কেবি একটা লাইন আসলো। 132 কেবি আয়সা এখন নোয়াখালীতে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করার জন্য 33 কেবি লাইন, 33 কেবি লাইনের একটা গ্রাম বা একটা এরিয়া বা একটা পৌরসভাতে 33 কেবি একটা এরিয়া একটা গ্রিড থাকবে, যে কনভার্ট হবে। ওকে। তারপর কি হবে, তারপর সেই 33 কেবি যে লাইনটা গ্রিড থাকবে, সেই 33 কেবি গ্রিড থেকে এই যে দেখেন 33/11 কেবি ট্রান্সফরমারের মাধ্যমে আমরা সেটাকে 11 কেবি ফিডারে নিয়ে আসবো। এই 33 কেবি যে গ্রিড, এটা আসলে বলতেছি 33 কেবি কে আসলে গ্রিড বলে। 33 কেবি আর এগুলো হলো ফিডার। তারপরে এই 132 কেবি ফিডার, 132 কেবি বা 33 কেবি ট্রান্সফরমারের মাধ্যমে তা এই যে 33 কেবিতে নিয়ে আসলাম। তারপর 33 কেবি যে গ্রিডটা থাকবে সেই গ্রিড থেকে আমি আমার বিভিন্ন গ্রামে বিভিন্ন এরিয়াতে দেখবেন এরকম ছোট ছোট ট্রান্সফরমার থাকে 33/11 কেবি, 33/11 কেবি। ডিস্ট্রিক্ট লেভেলে মনে করেন, ডিস্ট্রিক্ট লেভেল থেকে উপজেলা উপজেলা লেভেলে যাচ্ছে, তখন কি থাকে 33 কেবি লাইন থাকে। অনেক সময় যদি উপজেলা কাছে হয় তাহলে 11 কেবি লাইনও থাকে। ওকে, যাই হোক, মানে মূল বিষয়টা হলো এটা, যে আমরা 132 থেকে 33 কেবি, যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিতে দেখা যায় অনেক বেশি ইলেকট্রিসিটি প্রয়োজন হয়, তখন আর 11 কেবি লাইন ওরা ডেসা ডেসো আর যারা থাকে ওরা দেয় না, তখন ওরা 33 কেবি লাইন নেয়। ওকে, এরকম আর কি। যাই হোক, তারপরে 33 কেবি থেকে আমরা 11 কেবি তে কনভার্ট করি। এই যে দেখেন এখানে 11 কেবি তে কনভার্ট করা হলো, এখানে 11 কেবি তে কনভার্ট করা হলো। ওকে, দুটো 11 কেবি তে কনভার্ট করা হলো, এটা এখন আবার সেই 11 কেবি ফিডার হয়ে গেল। ওকে, 11 কেবি ফিডার হয়ে গেল। এখন এই 11 কেবি ফিডার থেকে আমরা আমাদের বিভিন্ন বাসা বাড়িতে, এই যে দেখেন 11/04 কেবি সাবস্টেশন, 11/04 কেবি সাবস্টেশন টু আরএমইউ। আরএমইউ হলো যে একটা ইনপুট দিয়ে আমি দুই তিনটা আউটপুট নিতে পারবো, এই জন্য আরএমইউ ইউজ হয়। আরএমইউ ইউজ হয়, তারপর এখানে বিভিন্ন ধরনের প্রোটেকশন কন্ট্রোল প্যানেল এগুলো থাকে আর কি। তো মূল বিষয়টা হলো এই যে আমরা 11/04 কেবি সাবস্টেশনে চলে আসছে আমাদের বাসা বাড়িতে। ওকে, আমাদের বাসা বাড়িতে এই যে দেখেন 11 কেবি, তার মানে কোন এক জায়গায় ইলেকট্রিসিটিটা জেনারেট হয়েছে, সেই 11 কেবিতে জেনারেট হয়েছে কোন এক জায়গায়, মনে করেন মেঘনা পাওয়ার প্লান্ট। মেঘনা পাওয়ার প্লান্টে ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে 11 কেবি, তারপর সেই 11 কেবিতে আমি স্টেপ আপ করলাম 132 কেবি অথবা 220 কেবি। তারপর অনেক দূর সেটা মেঘনা থেকে মনে করেন আমাদের কিশোরগঞ্জে আসলো, অথবা ব্রাহ্মণবাড়িয়া আসলো, অথবা এই কোনো এক জায়গায় আসলো 132 কেবি বা 220 লাইন। এখন 132 বা 220 লাইন তো আমরা আমাদের বাসা বাড়িতে ইউজ করতে পারবো না, সে তখন কি করতে হবে, তখন এই 33 কেবিতে স্টেপ ডাউন করতে হবে। তারপর এই 33 কেবি ফিডারটা বিভিন্ন গ্রামাঞ্চলে মফস্বল এরিয়াতে ছড়ায় যাবে, বা বিশেষ করে ডিস্ট্রিক্ট লেভেলে। তারপর ওই ডিস্ট্রিক্ট লেভেলে যে 33 কেবি ফিডার থাকবে ওইখান থেকে ওই যে এখানে ওই 11 কেবি বিভিন্ন 11 বা হ্যাঁ 33/11 কেবি ট্রান্সফরমার। ওকে, 33/11 কেবি ট্রান্সফরমার কোথায়, এই যে 33/11 কেবি ট্রান্সফরমারের মাধ্যমে 11 কেবি ফিডারে চলে আসবে। আর এই 11 কেবি ফিডার গুলো দেখা যাবে বিভিন্ন পাড়ায় মহল্লায় থাকবে। ওই পাড়া মহল্লা থেকে দেখবেন অনেক সময় ওই যেখানে সাবস্টেশন, অনেক অনেক বাসা বাড়িতে তো আছে এরকম যে তাদের লোড আসলে খুবই অল্প। হ্যাঁ, তখন তো আর 11 কেবি 11/04 কেবি সাবস্টেশনের প্রয়োজন হয় না। তাদেরকেও তো সাপ্লাই দিতে হবে, তাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য আপনি দেখবেন ওই যে আরইবি বা ডেসা ডেসকোর যে পোল গুলো থাকে, ওই পোল গুলোতে একটা ট্রান্সফরমার থাকে। ওই ট্রান্সফরমারটা কি করে, ওই ট্রান্সফরমারটা 11 কেবি ভোল্টেজকে 0.4 কেবি ভোল্টেজে কনভার্ট করে 3 ফেজে। তারপর 3 ফেজ হলেও 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজ হিসাবে সাপ্লাই দেয়। ওকে,
কোনো বাসায় দেখবেন ফেজ এ, কোনো বাসায় ফেজ বি, কোনো বাসায় ফেজ সি। এই জন্য অনেক সময় দেখবেন এরকম কোনো এক বাসায় কারেন্ট আছে আবার আরেক বাসায় কারেন্ট নাই। এটা হয়, এটা কেমন হয়, এটা হচ্ছে মনে করেন তিন বাসায় তিনটা ফেজ থেকে কারেন্ট গেছে, কারণ ইলেকট্রিসিটির উপর ব্যালেন্স করতে হবে। শুধু একটা ফেজ থেকে দিলে হবে না, ওকে, ব্যালেন্স করতে হবে। এই জন্য দেখা যায় মনে করেন ফেজ এ তে কোনো একটা ফল্ট হয়েছে, পেজ এটা স্টপ হয়ে গেছে এখন, বাট কাজেই পেজ এ এর সাথে যে সমস্ত বাসা বাড়ি কানেক্টেড আছে ওইগুলোর ইলেকট্রিসিটি স্টপ হয়ে গেছে, কিন্তু পেজ বি এবং সি এর সাথে যে বাসা বাড়িগুলো আছে ওইগুলোতে দেখবেন ইলেকট্রিসিটি আছে। ওকে, তো এইভাবে আমরা আমাদের বাসা বাড়িতে ইলেকট্রিসিটি গুলো নিয়ে আসি। এখন মনে করেন আমাদের বাসা বাড়িতে মনে করেন আমরা একটা হাই রাইজ বিল্ডিং করছি, সেটা হোক কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল, আমাদের একটা সাবস্টেশন লাগবে। সেক্ষেত্রে আমরা কিভাবে সাবস্টেশন নিয়ে কাজ করব, এগুলো বিস্তারিত আলোচনা আমাদের কোর্স গুলো দেখলে করতে পারবেন। যা হোক, যেহেতু একটা ডেমো ক্লাস, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমরা কিভাবে সেটা নিয়ে কাজ করি। ওকে, সো তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে আমরা দেখলাম আমাদের যে 11 কেবি, সেই 11 কেবি গ্রিড থেকে কানেকশনটা নিতে হয়। ওকে, 11 কেবি গ্রিড থেকে কানেকশনটা নিতে হয়। এখানে একটা জিনিস আছে কি না, অর্থাৎ 11 কেবি গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট রেটিং। এই 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 লেকচারটাতে আমি দেখতেছি এখানে শুধু 11 কেবি গ্রিডের এই যে দেখেন এই বিসিবির কারেন্ট রেটিং 25 কিলো এম্পিয়ার। ওকে, এত বিসিবি অর্থাৎ এই সার্কিট ব্রেকারটা, এই সার্কিট ব্রেকারের শর্ট সার্কিট কারেন্ট রেটিং 25 এম্পিয়ার। সাধারণত এই যে এটার পাশে 11 কেবি এত এম্পিয়ার কমা দেয়া, এখানে আবার ওই শর্ট সার্কিট রেটিংটাও লিখে দিতে হয়। কিন্তু এটা যে করছে বা যেখান থেকে আমি ওরা হয়তো লিখিনি কোনো কারণে, দেখো এটা এটা লিখে দেওয়াটাই বেটার আর কি। ওকে, এই লিখে দেওয়াটাই বেটার। ওকে, যেমন আমরা যদি 33 কেবিটা দেখি, এই যে দেখেন 33 কেবি, এই 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 যে দেখেন 33 কেবি এত এম্পিয়ার 125 কিলো এম্পিয়ার বাস। ওকে, এখানে কিন্তু কিলো এম্পিয়ার লেখা আছে। একই রকম ভাবে আমরা যদি এখানে এখানে যদি আমরা এইটার যদি আমরা পেজ পেজ ওয়ানে যাই, তাহলে দেখবেন এটার যে বাস বার গুলো আছে, এই যে 400 ভোল্ট, এটা না, এই যে 11 কেবি, এই যে দেখেন 11 কেবি হলো ভোল্টেজ, 4000 এম্পিয়ার হলো কারেন্ট, 50 কিলো এম্পিয়ার হলো শর্ট সার্কিট কারেন্ট রেটিং ফর 1 সেকেন্ড। দেখছেন, এটা হলো 11 কেবি বাস এবং সেটা শর্ট সার্কিট কারেন্ট রেটিং 50 কিলো এম্পিয়ার। ওকে, 50 কিলো এম্পিয়ার। বাট একই রকম ভাবে আমরা যে গ্রিড থেকে কানেকশনটা নিব 11 কেবি, সেই গ্রিডের একটা শর্ট সার্কিট কারেন্ট রেটিং থাকবে। সাধারণত ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেটা 25 কিলো এম্পিয়ার থাকে, তবে এটা সর্বনিম্ন 16 কিলো এম্পিয়ারও হইতে পারে আর কি, 16 কিলো এম্পিয়ার হইতে পারে, বাট সেটা হয়তো রেয়ার। যে দেখেন এখানে সার্কিট ব্রেকারটা ইউজ করছে, সার্কিট ব্রেকারের শর্ট সার্কিট কারেন্ট রেটিং 25 কিলো এম্পিয়ার। ওকে, সো আমরা ধরে নিলাম আমরা যে বাস বার থেকে আমরা যে 11 কেবি ফিডার থেকে কানেকশনটা নিব, সেইটার রেটিংটা হবে এরকম, ভোল্টেজ হবে 11 কেবি, এম্পিয়ার রেটিংটা হয়তো একটা কিছু 1600 এম্পিয়ার, শর্ট সার্কিট কারেন্ট রেটিংটা 25 কিলো এম্পিয়ার। এখানে এইখানে এই যে তিনটা প্যারামিটার দেওয়া আছে, এই তিনটা প্যারামিটারের মধ্যে এই ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট রেটিংটা আমাদের ফিউচারে কাজে লাগবে আর কি। Okay? এখানে আমরা যখন বিভিন্ন প্যারামিটার ক্যালকুলেট করবো তখন এটা আমাদের কাজে লাগবে। ওকে, যেমন আহ, এই যে মনে করেন 11 কেবি ইনকামিং ফ্রম পিডিবি। ওকে, 11 কেবি ইনকামিং ফ্রম পিডিবি 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 থেকে যে আমার লাইনটা আসবে, সেই লাইনটা প্রথমেই আসবে কি, প্রথম যে ইকুইপমেন্টটা থাকবে সেটা হলো একটা লাইটনিং অ্যারেস্টার এল এ। এল এর ভোল্টেজ রেটিং থাকবে 9 কিলো এম্পিয়ার, এটার একটা কারেন্ট রেটিংও থাকবে। সে সম্পর্কে ওই এল এ সম্পর্কে যে ক্লাসটা আছে, ওই ক্লাসটা দেখলে আপনারা আরো বিস্তারিত আলোচনা পাবেন। তারপর একটা ড্রপ অফ ফিউজ থাকবে, ওই ড্রপ অফ ফিউজের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সে সম্পর্কেও আমি একটু আলোচনা করি। এখানে দুইটা জিনিস, এখানে ওই লাইটনিং অ্যারেস্টার, আমরা যখন 11 কেবি লাইন থেকে 11 কেবি গ্রিড থেকে যখন কানেকশনটা নিব, সেক্ষেত্রে আমাদের ওই লাইটনিং অ্যারেস্টারটা মাস্ট এবং ফিউজ মাস্ট থাকতে হবে।
আর এইচটি সার্কিট ব্রেকার, যেটা এইচটি সার্কিট ব্রেকারটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, এটা নির্ভর করবে সাবস্টেশনের সাইজের উপরে। যেমন এখানে সাবস্টেশনের সাইজ 150, 150 কেভিএ। 150 কেভি এর জন্য যদি আমরা এখানে একটা এইচটি সার্কিট ব্রেকার বসাই, তাহলে এইচটি সার্কিট ব্রেকার আসলে অনেক বেশি কস্টলি হয়ে যাবে, এই জন্য সাধারণত বসাইতে চায় না, শুধু ফিউজের উপর এই ডিপেন্ডেন্ট থাকে আর কি। আর বসাইতে পারলে ভালো। ওকে, এটা আমার আরো অন্যান্য লেকচার গুলো দেখবেন, যেমন আমার একটা লেকচার আছে 2500 কেভিএ সাবস্টেশন। ওকে, সো ওইখানে কিন্তু আবার সার্কিট ব্রেকার আছে। ওকে, সো এখন এখানে ওই যে ফিউজের রেটিং কত হবে, এইচটি সার্কিট ব্রেকার, মনে করেন এখানে একটা এইচটি সার্কিট ব্রেকার আছে, ওই সার্কিট ব্রেকারের রেটিং কত হবে, এই জিনিসগুলো আমরা যদি আমাদের এনইসি তে যাই, এই যে দেখেন এনইসি, এটা হলো ন্যাশনাল ইলেকট্রিক কোড, এনইসি অর্থাৎ আমেরিকায় যেটাকে আবার এনএফপিএ 70 অনেক সময় বলে, সেখানে স্পষ্ট করে বলা আছে যে আর্টিকেল 450-এ আমাদের যে যে প্রাইমারি সাইডে এবং সেকেন্ডারি সাইডে প্রোটেকশন লেভেল, এখন এখানে বলা আছে প্রাইমারি প্রোটেকশন ওভার 600 ভোল্টেজ, অর্থাৎ প্রাইমারি সাইডের ভোল্টেজ যদি 600 ভোল্ট এর বেশি হয়, তাহলে এই রেটিং গুলো ইউজ করব আমরা। একই রকম ভাবে সেকেন্ডারি প্রোটেকশন, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ রেটিং যদি 600 ভোল্টের বেশি হয়, তাহলে আমরা এই রেটিং গুলো ইউজ করব। আর যদি সেকেন্ডারি সাইডের ভোল্টেজ রেটিং 600 কম হয়, তাহলে আমরা এই রেটিংটা ইউজ করব। ওকে, তাহলে আমাদের সার্কিট ব্রেকার, আমরা যে সার্কিট ব্রেকার, আমরা যে সাবস্টেশনটা ইউজ করি, সেটা হলো 11/0.4 কেবি। ওকে, 11/0.4 কেবি, অর্থাৎ তার মানে আমাদের প্রাইমারি সাইডের ভোল্টেজ রেটিংটা 600 ভোল্টের বেশি, 11 কেবি। আর সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা 415 ভোল্ট বা 400 ভোল্ট, সো আমরা এটা ইউজ করব। ওকে, আচ্ছা, এখন আমরা এটা ইউজ করব, একই সাথে এটা ইউজ করব। হ্যাঁ, এখন এখানেও দেখেন আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, এনি লোকেশন, সুপারভাইজ লোকেশন, অর্থাৎ আমরা আমাদের যে সাবস্টেশনটা বসাইছে, সেই সাবস্টেশনটা যদি সার্বক্ষণিক কোনো লোকজন থাকে, তখন সেটাকে বলা হয় সুপারভাইজ লোকেশন। বাট আমাদের সাবস্টেশনে এরকম সার্বক্ষণিক কোনো লোকেশন থাকে না, সেজন্য আমরা এই নিচের পার্ট গুলো ইউজ করব না, আমরা ইউজ করব এনি লোকেশন। ওকে, এখন এনি লোকেশনের ক্ষেত্রেও এখানে আসলে আবার দুইটা পার্ট হয়ে গেছে, সেটা হলো ট্রান্সফরমারের ইম্পিডেন্স। আপনারা তো জানেন ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স থাকে, অর্থাৎ রিঅ্যাক্টেন্স এবং রেজিস্ট্যান্স। ওকে, ট্রান্সফরমারের যে কয়েল গুলো ইউজ হয় প্রাইমারি সেকেন্ডারি, সেগুলোতে রিঅ্যাক্টেন্স থাকে এবং রেজিস্ট্যান্স থাকে। সো ওভারঅল একটা ইম্পিডেন্স থাকে। এখন এই ইম্পিডেন্সের পরিমাণ যদি নট মোর দেন 6%, অর্থাৎ 6%-এর কম হয়, মনে করেন 5.5, 6%-এর যে কম হয়, তাহলে আমরা এই টেবিলটা ইউজ করব। আর যদি আমরা যে ট্রান্সফরমারটা ইউজ করব, সেই ট্রান্সফরমারের ইম্পিডেন্সের রেটিং যদি মোর দেন 6% এন্ড নট মোর দেন 10%, সাধারণত 10%-এর বেশি হয় না, সেক্ষেত্রে আমরা এই 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 লেভেলটা ইউজ করব। ওকে, এই লেভেলটা ইউজ করব। আশা করি বুঝতে পারছেন। এখানে হলো প্রাইমারি প্রোটেকশনে আমাদের ভোল্টেজ 11 কেবি, সো এটা 600 বেশি, সো আমরা এটা ইউজ করব। এবং এক্ষেত্রে দেখেন কি, সার্কিট ব্রেকার ইউজ করতে হবে এবং ফিউজও ইউজ করতে হবে। ওকে, আর সেকেন্ডারি প্রোটেকশনের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ লেভেল যদি 600 বেশি হইতো, তাহলে আমরা সার্কিট ব্রেকার ও সেকেন্ডারি সাইডে সার্কিট ব্রেকার ইউজ করতে হইতো, একই সাথে ফিউজ ইউজ করতে হইতো। কিন্তু আমাদের ভোল্টেজ যেহেতু 600 ভোল্টের কম, অর্থাৎ 415 ভোল্ট, সেক্ষেত্রে আমরা হয় সার্কিট ব্রেকার অথবা ফিউজ, দুইটার একটা ইউজ করলেই হবে। তো আমাদের দেশে সাধারণত সার্কিট ব্রেকারই বেশি পপুলার, সেকেন্ডারি সাইডে ফিউজ খুব বেশি একটা পপুলার না। আচ্ছা, এটা আর হলো, আমরা এখানে যে সাবস্টেশনটা নিয়ে আলোচনা করতেছি, এখানে সেই সাবস্টেশনটা 150 কেভি, ইম্পিডেন্স 4%, অর্থাৎ ইম্পিডেন্স 4% মানে কি, নট মোর দেন 6%, অর্থাৎ আমাদের লেভেলটা 4% হলো এই ক্যাটাগরিতে পড়ে। ওকে, সো এই সাবস্টেশনের ক্ষেত্রে আমরা যদি সার্কিট ব্রেকার ইউজ করতাম, অর্থাৎ আমরা যদি এখানে একটা এইচটি সার্কিট ব্রেকার ইউজ করতাম, সে তাহলে সেই এইচটি সার্কিট ব্রেকারের রেটিংটা হতো কি 600%। অর্থাৎ যেমন আমি যদি ক্যালকুলেট করি, একটু সহজ করে যদি ক্যালকুলেট করি, মনে করেন এখানে এইচটি কারেন্টের পরিমাণটা কত, সরি,
ক্যালকুলেটর, ক্যালকুলেটর 150 ডিভাইডেড বাই 1.732 ডিভাইডেড বাই 11 কেবি। ওকে, অর্থাৎ এই এই যে সাবস্টেশন, এই সাবস্টেশনের এইচটি সাইডে সার্কিট ব্রেকারের এইচটি সাইডের কারেন্ট হলো 7.8। ওকে, এবং এইচটি সাইডে যে কারেন্ট থাকবে সেই কারেন্টের চেয়ে সার্কিট ব্রেকারের রেটিংটা হবে কত? সার্কিট ব্রেকার রেটিং 600%। 600% মানে কি? 600% মানে হলো এইচটি সাইডে অর্থাৎ প্রাইমারি সাইডের যে কারেন্ট সেই কারেন্টের 600%। তাহলে আমার এই ক্যালকুলেশন অনুযায়ী এই সার্কিট ব্রেকারের জন্য, অর্থাৎ এই এই ক্যালকুলেশনের জন্য আমার কারেন্ট আসছে কত? 7.8 এম্পিয়ার। তাহলে এটাকে আমি কি 600%, 600% মানে হলো ইন্টু 6, 47 এম্পিয়ার। অর্থাৎ এখানে আমি যে এইচটি সাইডে যে সার্কিট ব্রেকারটা ইউজ করব সেই সার্কিট ব্রেকারের রেটিংটা হতে হবে 47 এম্পিয়ার। কিন্তু আসলে 47 এম্পিয়ারের সার্কিট ব্রেকার মার্কেটে পাওয়া যায় না। হ্যাঁ, 47 এম্পিয়ারের মার্কেট ব্রেকার লো ভোল্টেজে পাওয়া যায়, কিন্তু 11 কেবি ভোল্টেজে আপনি সেটা পাবেন না, কারণ এত লো ভোল্টেজ। আবার কারণ এইচটি সার্কিট ব্রেকারে তো শুধু এই যে 11 কেবি ভোল্টেজ মেনটেন করতে হয়, তারপর আবার শর্ট সার্কিট কারেন্ট রেটিং মেনটেন করতে হয়। কাজেই এই ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট রেটিং মেনটেন করতে যায় এত লো এম্পিয়ারে সার্কিট ব্রেকার পাওয়া যায় না। এই জন্য দেখবেন বিসিবি গুলো সর্বনিম্ন 650 এম্পিয়ার থাকে, এবং লোড ব্রেক সুইচ গুলো অনেক সময় 400 এম্পিয়ারে পাওয়া যায়। এজন্য এই ছোট ছোট সাবস্টেশন গুলোতে এই সার্কিট ব্রেকার ইউজ সাধারণত করা হয় না, তো করলে বেটার, সাধারণত করা হয় না। এখন সো এই আমাদের যদি এখানে একটা সার্কিট ব্রেকার ইউজ করতাম তাহলে সেই সার্কিট ব্রেকার রেটিং এত হতো। এখন এত তো আর মার্কেটে পাওয়া যাবে না, সো আমাদেরকে আপার সাইজে যাইতে হবে। আপার সাইজ কত? 650 এম্পিয়ার। তখন দেখা যাবে 650 এম্পিয়ার যে বিসিবি সার্কিট ব্রেকারের সাইজ, সেটা ওই ট্রান্সফরমারের সাইজের চেয়ে অনেক, ট্রান্সফরমারের প্রাইসের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। ওকে, আর ফিউজের ক্ষেত্রে কি হবে? ফিউজের ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে আমার প্রাইমারি সাইটে আমি যে ফিউজ ইউজ করব সেই ফিউজের রেটিংটা হবে এইচটি যে কারেন্ট থাকবে এইচটি কারেন্ট রেটিং এর 300%। ওকে, তাহলে আমার এইচটি সাইডের কারেন্ট কত ছিল? আমার এইচটি সাইডের কারেন্ট ছিল 7.8 এম্পিয়ার। ওকে, 7.8 এম্পিয়ার। তো 7.8 এম্পিয়ারের 300% করলে কত হয়? 23.6 এম্পিয়ার। ওকে, 23.6 এম্পিয়ার। সো আমি ইচ্ছা করলে ইজিলি এখানে আমার যে ড্রপ আউট ফিউজটা আমি ইউজ করবো সেই ফিউজটা কত আসছে এখানে? 23.6 এম্পিয়ার। ওকে, এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে যে রেটিং এর যে পার্সেন্টেজ গুলো বলে দেওয়া আছে সেগুলো কি বলে দেওয়া আছে? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। ওকে, ম্যাক্সিমাম অর্থাৎ চাইলে আপনি আর চেয়ে কম ইউজ করতে পারবেন, কিন্তু বেশি ইউজ ইউজ করা লজিক নাই, বেশি ইউজ করার প্রয়োজন নাই। আপনি কম ইউজ করতে পারবেন। ওকে, কম ইউজ করে, এটা বলা আছে ম্যাক্সিমাম। সো আমার এটা হলো কি ম্যাক্সিমাম। এই যে আমার 300%, আমার যে ফিউজ ফিউজ রেটিংটা এইচটি কারেন্টের 300%, এটা হলো কি আমার ম্যাক্সিমাম। এখন মার্কেটে মনে করেন 24 এম্পিয়ারের ফিউজ নাই, মার্কেটে কত আছে? 20 এম্পিয়ারের। তখন সেক্ষেত্রে আমি যে এখানে যে ফিউজ ইউজ করব সেই ফিউজটা আমার 20 এম্পিয়ার। ওকে, 20 এম্পিয়ার ইউজ করব। ওকে, আপনি চাইলে আর একটু কম ইউজ করতে পারেন, 10 বা 15 বা 16 যে পাওয়া যায়। কারণ এটা আসলে কেন আপনি একটু কম ইউজ করতে পারবেন? কারণ এখানে কিন্তু এটা বলে দেওয়া আছে, এই যে এটা ম্যাক্সিমাম রেটিং। ওকে, ম্যাক্সিমাম এই যে পার্সেন্টেজটা এটা হলো কি ম্যাক্সিমাম পার্সেন্টেজ, আপনি চাইলে আর একটু কম ইউজ করতে পারবেন। ওকে, তবে আশেপাশে ইউজ করাটাই ভালো। আচ্ছা, এখন আরেকটা জিনিস নিয়ে যদি আলোচনা করি আমরা, এইচটি সাইটের এই ড্রপ আউট ফিউজ এবং সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করছি। এখন কেবলের ক্ষেত্রে কি হবে? এখন এখানে আমার কারেন্ট কত আসছিল? এখানে আমার কারেন্ট আসছিল 7.8 এম্পিয়ার। এখন 7.8 এম্পিয়ার কারেন্ট, তাহলে তো আমার কারেন্ট কেবল ইউজ করতে হবে। এখন এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যে এখানে কেবলটা ইউজ করব সেই কেবলের এম্পিয়ার রেটিং কম হইলেও তার ভোল্টেজ রেটিং কিন্তু অনেক হাই। যেমন 11 কেবি, ভোল্টেজ রেটিংটা কত স্টির? 11 কেবি। ওকে, তো 11 কেবি ভোল্টেজ মেনটেন করতে যায় এবং এটার যে একটা শর্ট সার্কিট রেটিং, ওই যে গ্রিডের 25 কিলো এম্পিয়ার শর্ট সার্কিট রেটিং,
এই শর্ট সার্কিট রেটিং মেনটেন করতে যায় আর দেখা যাবে ওই 7.8 এম্পিয়ারের কোনো কেবল আসলে আর পাওয়া যাবে না। ওকে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা সাধারণত, আপনারা হয়তো অনেকেই জানেন, জেনে থাকবেন, একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা যদিও আর্থিং কেবল ক্যালকুলেশনের জন্য করা হয়েছে, বাট এটা এই এইচটি কেবল ক্যালকুলেশনের জন্য মোটামুটি ইউজ হয়। সেটা হলো এস ইকুয়াল টু আই ইন্টু এস কিউ আর টি স্কোয়ার টি, তো ডিভাইডেড বাই, অর্থাৎ এটা এখানে আবার, তো ডিভাইডেড বাই কে। ওকে, এই ফর্মুলাটা ইউজ হয়। ওকে, এখানে আইটা কি হবে? আই হবে ওই আমরা যে গ্রিড থেকে কানেকশনটা নিচ্ছি, এখানে অনেকেই দেখবেন অনেক ভ্যালু বসায় থাকে, বাট আমাদের এই যে এইচটি কেবল, এই এইচটি কেবলটা এই গ্রিডের সাথে কানেক্টেড। ওকে, সো এই গ্রিডের যে ফল্ট কারেন্ট, সেই ফল্ট কারেন্টটা হবে এই কারেন্টটা। কারণ গ্রিডের ফল্ট কারেন্ট যদি 25 কিলো এম্পিয়ার হয় তাহলে 25 কিলো এম্পিয়ার, যদি 60 কিলো এম্পিয়ার হয় তাহলে 60 কিলো এম্পিয়ার, যদি 20, আপনারা যে গ্রিড থেকে কানেকশনটা নিবেন সেই গ্রিডের কানেকশন, সেই গ্রিডের শর্ট সার্কিট রেটিংটা কত সেটা আপনারা বরাবর বসাবেন। ওকে, তারপর কে, কে কে এর ভ্যালুটা হলো কি, কে এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আবার এক্স এল পি, ই এক্স এল পি, পিবিসি, পিবিসি, আবার সিও, কপার এন্ড অ্যালুমিনিয়াম। ওকে, অ্যালুমিনিয়াম, এই এক্সএল পি, কপার, অ্যালুমিনিয়াম এর জন্য ভিন্ন ভিন্ন জন্য ভিন্ন রকম হয়। যেমন এটা যদি এরকম হয়, এক্সএল পি হয়, আবার যদি কপার হয়, এক্সএল পি একই সাথে কপার, তাহলে ভ্যালু হয় এত। আবার যদি এরকম হয় 115 এক্সএল পি, বাট কন্ডাক্টর হলো অ্যালু অ্যালুমিনিয়াম, সেক্ষেত্রে কত হবে? 115। ওকে, আবার যদি মনে করেন পিবিসি হয়, সেক্ষেত্রে পিবিসি এবং, বাট সেটা হলো কপার। পিবিসি, পিবিসি ইনসুলেশন, এক্সএলপি এবং পিবিসিটা হলো ইনসুলেশন, কন্ডাক্টরটা হলো কপার, সেক্ষেত্রে কত? 94। এই কে এর ভ্যালুটা হয় 94। ওকে, এখন আমার পিবিসি, ইনসুলেশন পিবিসি, আবার অ্যালুমিনিয়াম, সেক্ষেত্রে ভ্যালুটা আরো কমে আসবে। ওকে, সেক্ষেত্রে ভ্যালুটা আমার খেয়াল নাই এই মুহূর্তে, এটা আরো কমে আসবে আর কি। আমার ওই ডিটেলস লেকচারে আপনারা পাবেন, এখন ইনফরমেশনটা দিতে না পারলেও ডিটেলস লেকচার গুলোতে আপনারা পাবেন, কারণ ডিটেল লেকচারটা যখন তৈরি করছি তখন তো ইনফরমেশন গুলো সব কাছে নিয়ে ইনফরমেশন গুলো তৈরি করছি আর কি। ওকে, সো তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের যে ক্রস সেকশন এইচটি কেবলের যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনটা কিসের উপর ডিপেন্ডেন্ট? সেটা হলো শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট ফল্ট ক্লিয়ারিং টাইম এবং কে এর ভ্যালু। কে এর ভ্যালুটা এক্সএলপি এর জন্য তো ডিপেন্ডেন্ট। এখন এটা একটা ফিক্স, কে এর ভ্যালুটাও অলমোস্ট ফিক্স। এখন দেখেন, এটা যেহেতু শর্টস এইচটি কে কারেন্ট ক্যারিং এর উপর নির্ভরশীল না, এটা এই পি এর ভ্যালুটা আমরা কম বেশি করে আমরা কেবলের সাইজটা একটু কম বেশি করতে পারি। কারণ আমার এখানে যে সাবস্টেশন, এটা 150 কেভিএ, এবং 150 কেভিএ সাবস্টেশনের জন্য যে কেবলটা ইউজ হবে, নিশ্চয়ই 2500 কেভি এর জন্য একই রকম ইউজ হবে না, তাই না? সেই জন্য এখন তাহলে আমরা কি করণীয় হলো এক্ষেত্রে, আমরা এই যে পি এর যে ভ্যালু আছে, ফল্ট ক্লিয়ারিং টাইম, ওই পি এর ভ্যালুটা আমরা একটু চেঞ্জ করে ইউজ করব, তো বিভিন্ন ভ্যালু ইউজ করব। যেমন আমি যদি আইইসি, আইইসি তো একটা কোড আপনারা সবাই জানেন, আইইসি বলতেছে ওই ফল্ট ক্লিয়ারিং টাইমের রিকমেন্ডেড ভ্যালু হলো 1 সেকেন্ড। অর্থাৎ আইইসি বলছে তোমরা যে এইচটি কেবল সিলেকশন করব, সেক্ষেত্রে এই টি এর ভ্যালুটা 1 সেকেন্ড বসাও। এখন 1 সেকেন্ড বসাইতে গেলে দেখা যায় ওই ছোট ছোট ট্রান্সফরমারের জন্য কেবলের সাইজ অনেক বড় হয়ে যায়, যেটা অপটিমাইজ করা যায় না। এই জন্য এই আইএসসি তেই আবার বলে দেওয়া আছে অল্টারনেটিভ,
অল্টারনেটিভ কিছু ভ্যালু বলে দিছে, আইসি বলে দিছে যে তোমরা 0.5 ও ইউজ করতে পারবা, 0.5, 1, 2 সেকেন্ড এবং সর্বোচ্চ 3 সেকেন্ড পর্যন্ত ইউজ করতে পারবা। ওকে, এই জন্য এখন আমরা কি করব, আমরা আমাদের সাবস্টেশন গুলো যদি এরকম 150 কেভিএ বা 300 কেভিএ বা 400 কেভিএ হয়, তাহলে আমরা একটু কস্ট অপটিমাইজ করার জন্য ফল্ট ডিউরেশনটা 0.5 বসাবো। বাট যদি সেটা 800 কেভিএ বা 1000 কেভিএ হয়ে যায়, তখন আমরা এই যে রিকমেন্ডেড ভ্যালু 1 সেকেন্ড 1 সেকেন্ড বসাবো। আর যদি সেটা আরো বড় হয়, যেমন 1600 1500 কেভিএ বা 1600 কেভিএ হয়, তখন আমরা 2 সেকেন্ড বসাইতে পারবো। যেমন বা 2000 কেভিএ বা 2500 কেভিএ, সেক্ষেত্রে আমরা ফল ক্লিয়ারেন্স টাইমটা 3 সেকেন্ড বসাবো। কারণ এখানে এটা তো হলো কোড আইসি, এত কোড এর রিকমেন্ডেশন দিছি 1 সেকেন্ড, বাট অল্টারনেটিভ ভ্যালুর কথাও তারা বলে দিচ্ছে যে তোমরা চাইলে এগুলো বসাইতে পারবা, অপশন আছে। Okay? তাহলে এইভাবেই আমরা এইচটি কেবলের সাইজ ক্যালকুলেট করব। ওকে, তাহলে এইচটি পার্টটা শেষ। এখন আসলাম এলটি পার্টে। এখন এলটি পার্টে আমরা যদি এই কোড দেখি, এলটি পার্টে এনএসি কোড, তাহলে আমাদের ভোল্টেজ লেভেল যেহেতু 600 কম, 400 ভোল্ট, তাহলে আমরা হয় সার্কিট ব্রেকার ইউজ করব অথবা ফিউজ ইউজ করব। ফিউজ সাধারণত ইউজ হয় না আমাদের দেশে, আমরা সাধারণত সার্কিট ব্রেকার ইউজ করি। তাহলে সেই সার্কিট ব্রেকারের রেটিংটা কত হবে? সার্কিট ব্রেকারের রেটিংটা হবে 125%। 125% কিসের 125%? সেটা হলো এইচটি সাইডের যে কারেন্ট, অর্থাৎ সেকেন্ডারি সাইডের যে কারেন্ট, সেই কারেন্টের 125%। ওকে, আমরা যদি এখানে এটা ক্যালকুলেট করি, ওয়ান ওয়ান সরি 150 কেভিএ ডিভাইডেড বাই 1.732 ডিভাইডেড বাই 0.415, 208 এম্পিয়ার। অর্থাৎ আমার এই সাবস্টেশনে, এই যে সাবস্টেশন, এই সাবস্টেশনের জন্য আমার এইচটি এলটি সাইডের কারেন্ট, এলটি কারেন্ট হলো কত? 208 এম্পিয়ার। 208 এম্পিয়ার। এখন আমি এখানে যে সার্কিট ব্রেকারটা ইউজ করব, সেই সার্কিট ব্রেকারের সাইজ হবে 208 এম্পিয়ারের 125%, অ্যাকর্ডিং টু এনএসি আর্টিকেল 450। ওকে, এটাকে যদি আমি 125% করি, তাহলে কত হয়? 125% করলে 260 এম্পিয়ার হয়, 260 এম্পিয়ার হয়। কিন্তু আমি কিন্তু 260 এম্পিয়ার ইউজ করি নাই। কেন ইউজ করি নাই? কারণ হলো এখানে বলে দিছে এটা ম্যাক্সিমাম, এখানে যে পার্সেন্টেজ, এটা কি, এটা হলো ম্যাক্সিমাম রেটিং, অর্থাৎ আমি চাইলে একটু কম ইউজ করতে পারবো। যেমন এই জন্য আমি 260 ইউজ না করে 250 ইউজ করছি। কারণ আমি যদি 260 ইউজ করতে যাই, তাহলে আমাকে 300 এম্পিয়ারের সার্কিট ব্রেকার কিনতে হবে, অথবা 300 এম্পিয়ার যদি অ্যাভেলেবেল না থাকে মার্কেটে, সেক্ষেত্রে আমাকে 400 এম্পিয়ারের সার্কিট ব্রেকার কিনে সেটাকে ওই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে 260 করতে হবে। তার চেয়ে এখানে যেহেতু বলছে ওরা ম্যাক্সিমাম 125%, সো আমি 250 কেবি 250 এম্পিয়ারের সার্কিট ব্রেকার সিলেক্ট করছি। ওকে, এখন এই সার্কিট ব্রেকার যদি 250 এম্পিয়ার হয়, তাহলে কেবল সাইজ কত হবে? ওই কেবল সাইজটা ওই সার্কিট ব্রেকারের যে রেটিং, সার্কিট ব্রেকারের রেটিং এর চেয়ে কম হইতে পারবে না। কেবল সাইজ সার্কিট ব্রেকারের রেটিং এর সমান অথবা একটু বেশি, হায়ার সাইজ। যেমন সার্কিট ব্রেকারের রেটিং 250 এম্পিয়ার, কেবলের সাইজ হইতে হবে, এমন একটা কেবল আমি সিলেক্ট করব যে কেবলের সাইজ, কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 250 অথবা আর একটু বেশি। ওকে, নেক্সট অ্যাভেলেবল সাইজ। ওকে, এটা হলো কেবল সিলেকশনের, অর্থাৎ প্রথমে আমাকে সার্কিট ব্রেকার সাইজ সিলেকশন করতে হবে, তারপর সার্কিট ব্রেকার সাইজ সিলেক্ট করার পরে আমি কেবল সাইজ সিলেক্ট করব। কেবল সাইজ সিলেক্ট করার পরে আমি ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করব, যে কারণ যদি অনেক দূরে হয়, তাহলে তো ভোল্টেজ ড্রপ আবার বেশি হবে। ওকে, প্রথমে তাহলে আশা করি স্মরণ থাকবে, প্রথমে এই এলটি সাইডে প্রথমে আমি সার্কিট ব্রেকারের সাইজ নির্ধারণ করব। সার্কিট ব্রেকারের সাইজ কিভাবে নির্ধারণ করব? সেটা হলো এলটি সাইডের কারেন্ট ইনটু 1.25। ওকে, এই কোড অনুযায়ী 1.25। সেক্ষেত্রে আমার আসলো মনে করেন 250 সার্কিট ব্রেকারের সাইজ। সার্কিট ব্রেকারের সাইজ যদি 250 হয়,
তাহলে কেবেলের সাইজ কত হবে? এমন একটা কেবল আমাকে সিলেক্ট করতে হবে যে কেবেলের মানে বিভিন্ন ধরনের ডেপ্রিসিয়েশন এই সব কিছু ক্যালকুলেট করে, অর্থাৎ আলটিমেট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি লিস্ট 250 অথবা নেক্সট অ্যাভেলেবেল সাইজের হইতে হবে। ওকে, এটা হলো আমার কারেন্ট ক্যারিং কেবলের সাইজ। ওকে, আর বাসবারের সাইজও ওই একই রকম, কেবলের সাইজ যা হবে বাসবারের সাইজও এইভাবেই আমরা সিলেক্ট করবো, অর্থাৎ আমাদের সার্কিট ব্রেকার সাইজ, সেই সার্কিট ব্রেকার সাইজের নেক্সট অ্যাভেলেবেল সাইজ। যেমন আমার সার্কিট ব্রেকার সাইজ 250, আমি বাসবার সিলেক্ট করছি 300 এম্পিয়ারের, একটু বেশি সিলেক্ট করছি। ওকে, কারণ হলো কেন একটু বেশি সিলেক্ট করছি, কারণ আমরা যে আমাদের দেশে যে বাসবার গুলো ইউজ করি সেগুলো আসলে প্রপার কতটুকু যে কপারের পিউরিটিটা যে আসলে কতটুকু এর ব্যাপারে তো আমরা নিশ্চিত নই, এই জন্যই বেশি রাখলে ভালো আর কি। বেশি রাখলে যদিও একটু কস্টিংটা বেশি হবে, বাট একটু বেশি রাখাটাই ভালো। ওকে, সো আমরা সেই পাঁচবার, এটা হলো কি পাঁচবার, এলটি পাঁচবার। এখানকার ভোল্টেজ কত বলেন তো? এখানকার ভোল্টেজ হলো 400 ভোল্ট। 400 ভোল্ট। ওকে, এখন এখানকার ভোল্টেজ হলো 400 ভোল্ট, সেই 400 ভোল্টে এখানে এখানে দেখেন আমি যদিও একটা বাসবার দেখাচ্ছি, বাট এখানে যে দেখেন 1 2 3 মানে হলো 3 ফেজ। এটাকে এজন্যই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলা হয়। সিঙ্গেল লাইন কেন বলা হয়, কারণ আমি একটা দেখাবো, আমি তিনটা দেখাবো না। এই যে দেখেন এখানে কিন্তু কেবল আসলে তিনটা, কিন্তু আমি দেখাচ্ছি একটা, এই জন্য এটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলে। ওকে, তারপর আমার যে এলটি প্যানেল আছে, এলটি প্যানেল, সেই এলটি প্যানেল থেকে বিভিন্ন ফ্ল্যাটের মিটার হয়ে এসডিবি তে চলে যাবে। বিভিন্ন ফ্ল্যাটের মিটার হয়ে এসডিবি তে চলে যাবে। আর কেউ যদি জেনারেটর ইউজ করতে চায়, সেক্ষেত্রে এই এলটি থেকে একটা কেবল বা সার্কিট ব্রেকার হয়ে এটিএসএ বা চেঞ্জ ওভার সুইচ যেটাই বলেন সেখানে চলে চলে যাবে। ওকে, তো জেনারেটরের সাইজ কত হবে সেটা নির্ভর করবে আমি কি কি লোড ইউজ করব আমার লোড ক্যালকুলেশনের উপরে। ওকে, তারপর সেটা চলে যাবে সার্কিট ব্রেকার হইয়া বা আমার এলটি প্যানেল হইয়া ইএমডি হইয়া ওই আলটিমেটলি এমডিবি তেই যায় আর কি, এই এসডিবি তেই যায়। যেমন এখানে যদি একটু সুন্দর করে দেখায়, ওই যে দেখেন এলটি প্যানেল থেকে যায় কি মিটার, মিটার হয়ে যায় এসডিবি তে। ওকে, তো ওই যে আমরা যদি এখানে হলো এলটি প্যানেল এলটি প্যানেল থেকে মনে করেন আমার এটা হলো 9 তলা বিল্ডিং, তাই না? তাহলে কি প্রত্যেকটা এই এলটি প্যানেল থেকে প্রত্যেকটা বিল্ডিং এ কি মিটার থাকবে, একটা মিটার হয়ে কই যাবে, ওই বিল্ডিং এর এসডিপি তে যাবে, ফার্স্ট ফ্লোর এর প্রত্যেকটা বিল্ডিং এর এসডিপি তে যাবে কানেকশন। ওকে, এটা গেল কি পিডিবি। একই সাথে আমার আবার আর একটা কেবলের মাধ্যমে ওই যে এখানে আমার জেনারেটরের জন্য যে ইএমডিবি আছে, সেই ইএমডিবি থেকে ওই যে ইএমডিবি থেকে ওই এসডিবি গুলোতেই আর একটা লাইন আসবে। ওকে, আর একটা লাইন আসবে জেনারেটরের জন্য, এখানে একটা এমসি ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ হয়, অর্থাৎ এখানে যে সমস্ত জিনিস আমার জেনারেটর চলবে সেগুলো এই 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 সার্কিট ব্রেকারের মাধ্যমে এই দিক দিয়ে চলবে, আর যেগুলোতে আমার জেনারেটরের প্রয়োজন নেই এগুলো এই সরাসরি এসডিপি থেকে সার্কিট ব্রেকার হয়ে কানেকশন যাবে। ওকে, সার্কিট ব্রেকার হয়ে কানেকশন যাবে। তো এ পর্যন্তই হলো কানেকশন ডায়াগ্রাম। ওকে, এ পর্যন্ত হলো কি কানেকশন ডায়াগ্রাম। এখন আমরা যদি আর একটু ডিটেলস দেখতে চাই, আহ, যেমন এটা হলো আমাদের একটা বিল্ডিং, এটা হলো আমাদের বিল্ডিং এর একটা লেআউট। এটা হলো একটা ফ্লোর প্ল্যান, যেমন এটা একটা বেডরুম। ওকে, ওই মনে করেন যেমন এটা একটা বেডরুম, এই ফ্ল্যাটটাতে কি আছে আমার একটা এসডিবি আছে। এসডিবিটা এখানে দেখানো হয় নাই, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স দেখানো হয় নাই, এসডিবিটা এই যে এখানে আছে। অর্থাৎ একটু যেমন এখানে শুধু সকেট এবং সার্কিট ব্রেকার এগুলো আলাদা রাখা হয়েছে, দুইটা আলাদা কেন করা হয়েছে, আলাদা করা হয়েছে একটু পরিষ্কারের জন্য, না হলে এই সব এইখানে যায় ইকুইপমেন্ট গুলো আছে, এখানে যে সরি এখানে দেখেন যে অনেকগুলো সুইচ সকেট আছে, এই সব কিছু যদি আবার এখানে নিয়ে আসা হয় তাহলে একটু দেখতে হিবিজিবি হয়ে যাবে আর কি। এর জন্য সকেট গুলোর জন্য আলাদা একটা করা হয়েছে আর কি, আলাদা একটা প্যানেল করা হয়েছে। এই যে দেখেন আমার এসডিবি। ওকে, এই এসডিবি তে কানেকশনটা আসবে। এইচডিবি তে কানেকশনটা কিভাবে আসবে, মিটার হয়ে এলটি প্যানেল, অর্থাৎ সাবস্টেশন থেকে 400 কেবি আসবে এলটি প্যানেলে, এলটি প্যানেল থেকে ফ্ল্যাট মিটার হয়ে প্রত্যেকটা ফ্ল্যাটের এইচডিবি তে চলে আসবে। অনেক সময় আমরা দুইটা এইচডিবি ইউজ করি, যে দেখেন এখানে একটা এইচডিবি, এখানে একটা এইচডিবি, দুইটা এইচডিবি, তার মানে প্রথমে একটা এইচডিবি তে আসবে, এই এইচডিবি থেকে আরেকটা কেবল এই এইচডিবি তে আসবে। কেন আমরা দুইটা এইচডিবি ইউজ করি, অর্থাৎ আমাদের বাসাটা যদি একটু বড় হয়, বাসাটা যদি একটু বড় হয়
সেক্ষেত্রে আমরা যদি একটা এসডিবি ইউজ করি, তাহলে এই সবগুলো কন্ডুইট এখান থেকে যাবে। তখন দেখা যাবে এই আশপাশে আমাদের যে ছাদের যে ঢালাইটা একটু উইক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, উইক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা যদি দুইটাই এসডিবি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের আর এই যে দেখেন এখানে কয়টা, 1 2 3 4 5, 4 5 6 7টা, 7টা কন্ডুইট এখান থেকে গেছে। একই রকম ভাবে এখান থেকে হয়তো 6 7টা কন্ডুইট গেছে। কিন্তু আমরা যদি একটা এসডিবি ইউজ করতাম, তাহলে এখান থেকে 14টা কন্ডুইট বের হইতো। ওকে, সো একটা এসডিবি ইউজ না করে ফ্ল্যাট যদি বড় হয়, দুইটা এসডিবি ইউজ করাটাই বেটার বলে আমি মনে করি পার্সোনালি। ওকে, তারপর এই যে আমরা যে সকেট গুলো ইউজ করব, এই সকেট গুলো ইউজ করবো এ ব্যাপারে বিএনবিসি তে কিছু গাইডলাইন দেওয়া আছে। সেগুলো আমার ওই কোর্সের এনরোল হইলে ওই লেকচার গুলোতে আপনারা দেখতে পারবেন। তবে আমি যে ডিজাইন করি, আমার এই ডিজাইন গুলোতে একটা বিশেষত্ব আছে, এটা আমি মেনটেন করার চেষ্টা করি। সেটা হলো দেখেন, এই যে দেখেন এখানে আমি যে একটা সকেট ইউজ করছি, এখানে একটা সকেট ইউজ করছি, বিএনবিসি তে এটা বলা অ্যাপ্রুভ আছে, এবং BS7671 অর্থাৎ ব্রিটিশ গাইডলাইনেও বলা আছে। অর্থাৎ আমরা দুইটা বা তিনটা সকেটের জন্য এক সেট কেবল ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা আমাদের যে এখানে যে এসডিবি আছে, সেই এসডিবি থেকে একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং, তিনটা কেবল আসবে হলো এখানে। তারপর ওই তিনটা কেবল লুপ করে চলে যাবে এখানে। এই তিনটা কেবল লুপ করে প্রয়োজনে আবার এখানে চলে আসতে পারবো। এভাবে আমরা সর্বোচ্চ মনে হয় 5টা ইউজ করতে পারবো। ওকে, 5টা ইউজ করতে পারবো। ওকে, সাধারণত আমি এটা করি, আমি ইউকে আসার পরে এটা দেখছি এভাবে এরা করে ইউকে, এই জন্য আমি আমার নিজের ড্রয়িং গুলোতেও আমাদের সেটা প্র্যাকটিস করার চেষ্টা করতেছি আর কি। যেমন এখানে একটা আছে। তো এখানে যেহেতু আমার এক সেট কেবল আসতেছে, ওই এক সেট কেবল আমি ওই এক সেট কেবলই লুপ করে এখানে নিয়ে আসবো। তার মানে কি, এক সেট কেবল দ্বারা এটা, তাতে কি হচ্ছে, তাতে দুইটা জিনিস হচ্ছে, কেবল আমার কম লাগবে এবং ছাদের উপরে কন্ডুইট কম লাগবে। এটার জন্য যদি আবার আলাদা এক সেট কেবল আনতাম, তাহলে হয়তো কন্ডুইটের পরিমাণ আরো বেড়ে যেত। এখানে এখন 7টা আছে, ওখানে 7টা আছে 14টা। এভাবে যদি আমি প্রত্যেকটা সকেটের জন্য আলাদা কন্ডুইট ইউজ করি, তাহলে হয়তো আমার 20টা, এখন লাগছে 14টা, তখন হয়তো 20টা কন্ডুইটের প্রয়োজন হইতো। বাট এইভাবে আমি কন্ডুইটের পরিমাণও কমাইতে পারি, একই সাথে কেবলের পরিমাণও কমাইতে পারি। বাট আমার এখানে দেখেন, আমরা এই সকেট গুলোর জন্য 2.5 mm স্কোয়ারের কেবল ইউজ করি। 2.5 mm স্কোয়ারের কেবল মিনিমাম 20 এম্পিয়ারের কারেন্ট ক্যারি করতে পারে। ওকে, 20 এম্পিয়ার। বাট আমরা এই সকেট গুলোতে কি ইউজ করি, সকেট গুলোতে আমরা সাধারণত ফ্রিজ বা ওয়াশিং মেশিন বা হয়তো আয়রন বা ওভেন, তো আমরা এই সকেট গুলোতে আমরা যা ইউজ করি, ওই 20 এম্পিয়ার কারেন্ট আমাদের আসলে প্রয়োজন হয় না। ওকে, 20 এম্পিয়ার কারেন্ট প্রয়োজন হয় না। সো আমরা চাইলে এই দুইটা সকেট একসাথে, এক সেট কেবল, দুইটা কেন, আমরা তিনটা, এবং বিএনবিসি তে আমি যতটুকু পড়ছিলাম 5টা পর্যন্ত এলাও করা আছে, 5টা আমরা একসাথে ইউজ করতে পারবো। 5টা ইউজ করলে কি হবে, 5টা সকেট তো আসলে একসাথে ইউজ হয় না। 5টা ফ্রিজ তো কোনো বাসাতে নাই, হয়তো দুইটা ফ্রিজ থাকে, তাই না? এরকম আর কি। তাতে কি হয়, তাতে আমার কন্ডুইটেও একটা অপটিমাইজেশন আসে, একই সাথে আমার কেবলের রিকোয়ারমেন্টেও একটা অপটিমাইজ করা যায়। তো এটা তো হলো সকেট এবং এয়ার। এরপরে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যালের যে বিভিন্ন অ্যাপ্লায়েন্স গুলো থাকে, সরি অ্যাপ্লায়েন্স, ওই যে অ্যাপ্লায়েন্স বলতে হলে ওই যে অ্যাপ্লায়েন্সের জন্য আলাদা একটা নিচ্ছি। এটা এখানে আছে শুধু হলো আমার ক্যাবে ফ্যান এবং লাইট। সাধারণত এক লাইট গুলো, ওই যে আমাদের বাসা বাড়ির জন্য আমাদের লাইট গুলোর জন্য আসলে এই যে লাইট গুলো ক্যালকুলেশন করার জন্য আপনারা তো জানেন ডায়ালাক্স নামে একটা সফটওয়্যার আছে। তবে বাসা বাড়ির লাইট ক্যালকুলেশন করার জন্য আসলে ডায়ালাক্স সফটওয়্যার ইউজ করার প্রয়োজন নেই। যদি বড় কোনো কমার্শিয়াল স্পেস থাকে, সেক্ষেত্রে আমরা ডায়ালাক্স ইউজ করতে পারেন, অথবা একটা বেডরুম গুলোতে তিনটা লাইট ইউজ করবেন। ওকে স্যার, বিএনবিসি তেও একটা গাইডলাইন আছে মনে হয়, দুইটা বা তিনটা ইউজ করার। যেমন দুইটা আমি নর্মাল লাইট ইউজ করব, আর একটা নাইট ল্যাম্প ইউজ করব। ওকে, একটা নাইট ল্যাম্প ইউজ করব, যাতে, কারণ অনেকে আছে ঘুমাইলে আলো অন্ধকারের ভিতরে ভয় পায়, সেক্ষেত্রে নাইট ল্যাম্প ইউজ করতে পারে।
আর যদি যে না, অনেকে আছে আবার অন্ধকারের ভিতরে ঘুমাইতে হয়, নাইট আলো থাকলে ঘুম ঘুম আসে না, সেক্ষেত্রে নাইট ল্যাম্প অফ থাকবে, আমাদের তো এটা সুইচ থাকবে, সুইচের মাধ্যমে কানেকশন থাকবে, অফ করে রাখবে, তাই না? বাট একটা অপশন রাখা যদি কারো প্রয়োজন হয়। ওকে। অথবা এরকম হইতে পারে, এখানে যদি আমার একটা টেবিল থাকে, এখানে টেবিল একটা বাচ্চা পড়তেছে, সেক্ষেত্রে হয়তো আমার এখানে আমি নাইট ল্যাম্প, নাইট ল্যাম্প মানে কি একটু লো, আসলে এখানে ল্যাম্প মানে কি, ল্যাম্প মানে হলো একটা পয়েন্ট আনা, একটা পয়েন্ট কানেকশন দেওয়া। এখানে যদি আমি 2 0 ওয়াটের একটা লাইট কানেকশন দিই, তখন সেটা হয়ে যাবে নাইট ল্যাম্প। এখানে যদি আমি 20 ওয়াটের একটা কানেকশন দিই, সেটা হয়ে যাবে আমার নর্মাল ল্যাম্প। ওকে। ল্যাম্প মানে হলো কি, এখানে আমি একটা ল্যাম্প, দেখেন ল্যাম্পের বিভিন্ন বিভিন্ন সিম্বল দিছি। এটা আসলে ল্যাম্প মানে হলো একটা সিম্বল দেওয়া, মানে হলো এখানে একটা পয়েন্ট আছে আর কি ল্যাম্পের। যেমন আমি এখানে দেখাইছি টিউবলাইট, এখানে এই যে টিউবলাইট ইউজ করতে হবে তা না, হাউস ওনার হয়তো এখানেও টিউবলাইট ইউজ করতে পারে, এখানে নর্মাল লাইট ইউজ করতে পারে, অথবা টিউবলাইট ইউজই করলো না, নর্মাল লাইট ইউজ করলো, কারণ টিউবলাইটের প্রাইস একটু বেশি, সেক্ষেত্রে এলইডি লাইট অনেক ভালো, বা এলইডি টিউবলাইটও আছে, সেটা ইউজ করতে পারে, এই আর কি। ইলেকট্রিক্যাল এখানে মূলত হলো একটা কানেকশন দেওয়া আর কি, ওকে, একটা কানেকশনের পয়েন্ট নিয়ে আসা, এই। ওকে। আর একটা বিষয় যে সুইচ বোর্ড গুলো আমাদের বিএনবিসি তে বলে দেওয়া আছে, আমাদের যে ওয়াল থাকে, দরজার পরেই ওয়াল থেকে 6 ইঞ্চি দূরে এবং কতটুকু হাইটে, এগুলো যে এখানে একটা লিজেন্ড আছে, দেখেন ওই লিজেন্ডের মধ্যে আমি সবকিছু এখানে মেনশন করে দেওয়া আছে। যেমন আমার এই যে এই হলো সিলিং ল্যাম্প গুলো তো অবশ্যই সিলিং ইউজ করতে হবে। আর এটা হলো যে আর্থিং, গিজারের সুইচ বা এসির সুইচ, এগুলো যে 2.1 মিটার ইউজ করতে হবে। এই যে এটা হলো যে যে সকেট গুলো আমি দেখাইছিলাম ফ্রিজের জন্য বা অন্য কোনো কারণে, এগুলো স্ক্রিট লেভেল বলতে হলো 250 mm, এটা আমার বিএনবিসি তে বলা আছে। আপনি যদি ওই ক্লাসগুলো ফলো করেন, তাহলে আরো ডিটেলস, ওই যে বিএনবিসি স্ন্যাপশট, এগুলো আরো ডিটেলস পাবেন ইনশাল্লাহ। ওকে। কতটুকু হাইটে কিভাবে ইউজ করতে হয়, এগুলো সব বিস্তারিত ওই যে এখানে মেনশন করা আছে। ওকে। তো এটা যেহেতু ডেমো লেকচার, আজকের মতো এই পর্যন্তই। আর মেইন কোর্সে এনরোল হলে বিস্তারিত জানতে পারবেন, বিস্তারিত ক্যালকুলেশন সম্পর্কে জানতে পারবেন। এই যে এখানে একটা ইমার্জেন্সি লাইটটা আসলে কেন প্রয়োজন হয়, কোনো কারণে যদি এরকম হয় যে আমাদের বাসায় আসলে ইলেকট্রিসিটিও নাই, আবার জেনারেটর স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে ওই স্টিয়ার গুলোতে এখানে হয়তো কোনো কারণে এখানে মিস হয়েছে, এই যে দেখেন এটাতে আছে। এখানে হলো ইমার্জেন্সি লাইট হলো এটা ব্যাটারি লাইট। হ্যাঁ, ব্যাটারি চার্জার লাইট আপনি বলতে পারেন, চার্জার লাইট। ওকে। চার্জার লাইট। ওকে। চার্জার লাইট থাকবে। ওকে। তো এই আর কি, এই পর্যন্তই ডেমো ক্লাস। তো বিস্তারিত জানতে হলে, বিস্তারিত পড়তে হলে, শিখতে হলে, আপনারা ওই কোর্সে এনরোল হলে তখন আপনারা আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন আর কি, ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকেন সবাই। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।